রহস্য কখনো আলোতে জন্মায় না। রহস্য জন্ম নেয় অন্ধকারে, আর অপেক্ষা করে কারো না কারো সত্য খুঁজে বের করার জন্য। অন্ধকারে ঢাকা শহর, নীরব সাক্ষী দেয়াল, আর এমন কিছু প্রশ্ন যার উত্তর খুঁজে বের করে আনতে পারে একজনই, সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। আপনিও যদি ব্যোমকেশ বক্সীর সত্যান্বেষণ ভালোবাসেন, যদি রহস্যের গন্ধ আপনার শিরায় রোমাঞ্চ নিয়ে আসে, তাহলে আপনি একদম সঠিক জায়গাতেই এসেছেন। স্বাগতম স্কেয়ারি টেলস 2.0-তে। আমাদের চ্যানেল যদি আপনি প্রথমবারের জন্য শোনেন, তাহলে এক্ষুনি কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে নতুন গল্প এলে সবার আগে আপনি জানতে পারেন। যুক্তির শীতল আলোয় আর অবিচল অনুসন্ধানে আজ আবার উন্মোচিত হবে এক চাপা দেওয়া সত্য। শুনুন মন দিয়ে, কারণ এ শুধু গল্প নয়, এ ব্যোমকেশের এক সত্যান্বেষণ। আমি আজ সকালে নিজের আরামকেদারায় বসে একটা বইয়ের প্রুফিংয়ের কাজ করছি। প্রকাশকের কাছে তুলে দেওয়ার আগে কোথাও কোনো ভুল আছে কিনা দেখিনি আমি। এটা আমার বরাবরের অভ্যেস। যে বইটা আমি এবার প্রকাশকের হাতে তুলে দেব, সেটা কিন্তু আমার এবং আমার প্রাণপ্রিয় বন্ধু সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর একটি সত্যান্বেষণের উপন্যাস, রামগড় দুর্গের রহস্যভেদ। কদিন আগেই ব্যোমকেশ আর আমি রামগড় দুর্গে বেড়াতে গিয়েছিলাম, যেখানে মিস্টার হিমাংশু রায়ের আতিথেয়তা আমরা গ্রহণ করি। সেই দুর্গের দেওয়ালে একটা প্রাচীন ও রহস্যময় ধাঁধা খোদাই করা ছিল, যা সমাধান করতে পারলে গুপ্তধনের খোঁজ পাওয়া সম্ভব বলে সবাই বিশ্বাস করত। এই গুপ্তধনের লোভে হিমাংশু রায়ের পরিবারের সদস্যদের মধ্যে প্রবল অশান্তি আর রেষারেষি শুরু হয় এবং এক পর্যায়ে রহস্যজনকভাবে মৃত্যু ঘটে হিমাংশুর ভাই বিজয়ের। ব্যোমকেশ তদন্তে নেমে বুঝতে পারে যে এগুলো কোনো সাধারণ মৃত্যু নয়, বরং সুপরিকল্পিত হত্যাকাণ্ড। ও শেষ পর্যন্ত উদ্ঘাটন করে যে পরিবারের অতি ঘনিষ্ঠ ও বিশ্বস্ত ডাক্তার চুনিলালই হল আসল খুনি। চুনিলাল সেই জটিল ধাঁধাটির অর্থ উদ্ধার করে ফেলেছিলেন এবং একা সেই বিপুল সম্পদের মালিক হওয়ার নেশায় একের পর এক মানুষকে সরিয়ে দিচ্ছিল। ব্যোমকেশ নিজের তীক্ষ্ণ বুদ্ধিতে সেই সাংকেতিক ধাঁধার গাণিতিক সমাধান বের করে এবং একই সাথে প্রমাণ করে যে কিভাবে ডাক্তার চুনিলাল বিষ প্রয়োগ ও বৈজ্ঞানিক কৌশলে খুনগুলো করেছিল। পরিশেষে খুনি ধরা পড়ে এবং দুর্গের অন্ধকূপে লুকিয়ে থাকা ঐতিহাসিক গুপ্তধনের রহস্য উন্মোচিত হয়। সে যাই হোক, আজকের কথায় আসি। আজকাল শহরের আকাশে বেশ মেঘ জমছে। কলকাতার আকাশটা আজ বেজায় মেঘলা। মাঝে মাঝেই হালকা ঝিরঝির করে বৃষ্টি নেমে যাচ্ছে যে কোনো সময়। তাই সাধারণ মানুষদেরও বেশ বেগ পেতে হচ্ছে। এখন বেশিরভাগ লোক বেরোবার সময় হয় ছাতা কিংবা বর্ষাতি নিয়েই বাড়ি থেকে বের হয়। আমাদের হ্যারিসন রোডের 3 তলা বাড়ির ঘরের জানলা থেকে দেখা মিলছে ব্যস্ত শহরের কোলাহল। আকাশের অবস্থা যা বুঝছি, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। তবে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম আমি। হঠাৎ করেই আমাদের বাড়ির গলির মুখেই একটা হাতে টানা রিক্সা দেখা গেল, আর সেই রিক্সা থেকে নামলেন একজন ভদ্রলোক। আমি বুঝতে পারলাম ব্যোমকেশের নতুন মক্কেল হবে। আমি তৎক্ষণাৎ আমার প্রাণপ্রিয় বন্ধুর দিকে তাকিয়ে দেখি সে তখন তামাকের ধোঁয়া ছাড়তে ছাড়তে একটা পুরনো খবরের কাগজে মগ্ন। এমন সময় বাইরে আমাদের কাঠের সিঁড়ির ওপরে ভারী বুটের ওপরে উঠে আসার শব্দটা শোনা গেল এবং হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো, যেটা কানে যাওয়ার সাথে সাথেই ব্যোমকেশ বলে উঠল, মনে হচ্ছে ভদ্রলোক বেশ বয়স্ক, বৃদ্ধ বলা চলে।
সম্ভবত ধুতি পরেছে, খানিকটা উত্তেজিত এবং আতঙ্কগ্রস্ত, এবং কোনো একটি বিশেষ কেসের জন্য আমার শরণাপন্ন। তুমি লোকটাকে না দেখেই এত কিছু বলে দিলে? হ্যাঁ, লোকটার বয়স একটু বেশি, আর তিনি যে পাঞ্জাবি পরেছেন সেটাও ঠিক। পরেরগুলো তো শুনে আরো বেশি আশ্চর্য হলাম গো। কি করে ধরলে বলো তো? খুব সহজেই। একটু আগে বাইরে সিঁড়িতে চলার শব্দ শুনতে পেলাম, যেটা আমাদের মতো জোয়ান লোকদের হাঁটার শব্দ না। এটা ধীর গতিতে বৃদ্ধের চলার মতো। আর প্যান্ট শার্ট এবং ধুতি পরে চলার মধ্যে বিস্তর ফারাক। সেটা বুঝতে গেলে কোনো জাদুকর হতে লাগে না। আর এতবার কড়া নাড়া দিলেন, দেখেই বুঝেছি তিনি খানিকটা আতঙ্কগ্রস্ত। যাই হোক, পুঁটিরাম, কোথায় হে পুঁটিরাম? দরজাটা খোলো। এর আগেও বহুবার ওর এই দেখার চোখের পরিচয় আমি পেয়েছি। সে কাউকে না দেখেই তার সম্পর্কে অনেক কিছুই বলে দিতে পারে। এটা খালি ওর দ্বারাই সম্ভব। আমি বুঝতে পারলাম আমার বন্ধুটি তার স্বভাবসুলভ ভঙ্গিতে যেখানে বসে থাকার সেখানেই বসে থাকবে। তাই আমায় অথবা পুঁটিরামকেই হয়তো দরজাটা খুলতে হবে। একবার না, এবার আরেকবার অত্যন্ত অস্থির আর অসময়োচিত কড়া নাড়ার শব্দটা শোনা গেল। আমাদের অত্যন্ত পুরনো ভৃত্য পুঁটিরাম গিয়ে দরজা খুলতেই ভেতরে ঢুকলেন এক বৃদ্ধ। ভদ্রলোকের পরনে আন্টির পাঞ্জাবি আর ধুতি, কিন্তু সেটুকুর শ্রী আর অবশিষ্ট নেই। ঘাম আর আতঙ্কে তার মুখটা নীল হয়ে গেছে। ভদ্রলোক ঘরে প্রবেশ করেই ব্যোমকেশের দিকে তাকিয়ে বলে উঠলেন, ব্যোমকেশবাবু আছেন? সর্বনাশ হয়ে গেছে ব্যোমকেশবাবু। আপনি দয়া করে তৎক্ষণাৎ আমার বাড়িতে চলুন। সেখানে আমার পারিবারিক সম্পত্তি চুরি হয়ে গিয়েছে, আর সেটা অত্যন্ত মূল্যবান। মূল্যবান টাকার দিক থেকে নয়, জিনিসটা আমাদের পরিবারে বহুকাল থেকে আছে। মাকে বলতে শুনেছি এই জিনিসটা কি হাত বদল হলে আমাদের পরিবারের ওপর বিপদ নেমে আসতে পারে। আপনি একটা কিছু করুন। ভদ্রলোক হাঁপাতে হাঁপাতে সোফায় বসে পড়লেন। ও কাগজটা নামিয়ে শান্ত চোখে তাঁর দিকে তাকালো। আগে একটু জল খেয়ে স্থির হন অবিনাশবাবু। আপনার অবস্থা দেখে মনে হচ্ছে আপনার সিন্ধুকের সেই রক্তমুখী পদ্মরাগমণিটি আর সস্থানে নেই, তাই তো? আপনি কি করে জানলেন ব্যোমকেশবাবু? আমি তো একবারও বলিনি যে জিনিসটা পদ্মরাগমণি। যেমন করে আপনি আমায় খবরের কাগজে দেখে চিনেছেন। কয়েকদিন আগে একটি খবরের কাগজের সাক্ষাৎকারে আপনার পরিবারের সেই মহামূল্যবান পাথর হাতে আপনার ছবি বের হয়েছিল, তাই না? ওরা দেখেছিলাম। তবে আজ আপনাকে সামনে থেকে দেখে চিনতে অসুবিধা হয়নি। কিন্তু আপনি বুঝলেন কি করে জিনিসটা চুরি গেছে? সেটা তো আমি এখনো আপনাকে বলিনি ব্যোমকেশবাবু। আমি তো অন্য জিনিস চুরি যাবার কথাও বলতে পারতাম, তাই নয় কি? অবশ্যই। আপনার পকেটে ওই মখমলের ছোট লাল বাক্সটার খানিকটা দেখা যাচ্ছে, যা ওই দামি পাথরের বাক্সটাই হবে। ওটা পকেটে অমন চ্যাপটা হয়ে বসে থাকে। আর আপনার আঙুলে চাবির গোছার দাগ বলছে আপনি কিছুক্ষণ আগেই লকার খোলার অনেক চেষ্টা করেছেন। কি তাই তো? এই দুয়ে দুয়ে চার করলাম আর উত্তর পেয়ে গেলাম। আপনার যত প্রশংসা শুনেছিলাম, আপনি দেখছি তার থেকেও বেশি বুদ্ধিমান। আমার বিশ্বাস আমি সঠিক লোকের কাছেই এসেছি। তবে আপনার সমস্যার কথা বিস্তারিত বলুন। আমি শুনে দেখি কোনোভাবে আপনার কাজে আসতে পারি কিনা, কেমন? আমাদের কথোপকথনের মাঝেই মুটিরাম 3 কাপ চা দিয়ে গেছে। ভদ্রলোক এবার একটু ধাতস্থ হয়েছে, তাই একটা চায়ের কাপ তুলে নিলেন হাতে। তারপর তাতে 1 কাপ চুমুক দিয়ে অবিনাশবাবু বলতে শুরু করলেন। আপনারা আমার পরিচয় আগেই পেয়েছেন, তাই সেগুলো বলে আর সময় নষ্ট করব না ব্যোমকেশবাবু। খালি বলবো, কলকাতার পাথুরিয়াঘাটার এক প্রাচীন জমিদার বংশের উত্তরাধিকারী আমি এবং আমার পরিবার। তবে আমাদের বংশের সবচেয়ে বড় সম্পদ হল একটি দুর্লভ লাল পাথর, যার নাম রক্তমুখী পদ্মরাগমণি। কাল রাতে আমি নিজে সিন্দুক বন্ধ করে শুতে গিয়েছিলাম। সিন্দুকটি আমার শোবার ঘরেই থাকে। আজ সকালে উঠে দেখি সিন্দুক বন্ধ, কিন্তু ভেতরে মণি নেই। পরিবর্তে পড়ে আছে একটি সাধারণ লাল কাঁচের টুকরো।
আর সেটা দেখেই হন্তদন্ত হয়ে আমি ছুটে আসি আপনাদের কাছে। আশা করি আপনারা আমাকে সাহায্য করবেন ব্যোমকেশবাবু। অবশ্যই, তবে আমার কিন্তু কয়েকটা প্রশ্ন আছে, সেগুলির সঠিক জবাব দিতে হবে। এই যেমন বাড়িতে কারা থাকে, আপনি কার কার ওপর সন্দেহ করছেন, বাইরের কেউ কি এই কাজ করতে পারে কি মনে করেন আপনি? সম্পূর্ণ ব্যাপার কিন্তু আমায় জানাতে হবে। ব্যোমকেশ প্রশ্ন করল। দেখুন, আমার বয়স হয়েছে, সারাটা জীবন বিয়ে না করেই কাটিয়েছি, তাই শেষ বয়সে এসে একটু আফসোস হয় বই কি। আমার দুই ভাগ্নে, এ বিমল আর অমর। তবে অমর এখন বিদেশে থাকে, সে আসে বছরে একবার কি দুবার। বাড়িতে আমার কাছে থাকে বিমল, যে ইদানিং রেসের মাঠে টাকা উড়িয়ে দেনার দায় জর্জরিত। ছেলেটা কম বয়সে একেবারে উচ্ছন্নে গেছে। আমার মাঝে মাঝে ওকেই সন্দেহ হচ্ছে এখন। আমার অনুমান ওই মণিটা চুরি করতে পারে, তবে প্রমাণ কিছু নেই আমার হাতে, তাই জন্যই আপনার কাছে আসা। এছাড়া বাড়িতে আছে আমার দীর্ঘদিনের বিশ্বস্ত ম্যানেজার হরেন বাবু, যিনি আমার সব ব্যবসার দেখাশোনা করেন। আর আছে আমার পরম স্নেহের আশ্রিতা ভাগ্নি মায়া। মায়া জন্ম থেকেই অনাথ। আমি তাকে কোলে পিঠে করে ছোট থেকে নিজের মেয়ের মতো মানুষ করেছি, বুঝলেন ব্যোমকেশবাবু। আর আর আছে দুটি বিশ্বস্ত কাজের লোক, এরা আমার বাড়িতেই থাকে। এই নিয়েই আমার সম্পূর্ণ পরিবার। একটা সত্যি কথা বলুন তো অবিনাশবাবু, আপনি কি বাইরের চোরকে, অর্থাৎ বাইরের কাউকে সন্দেহ করছেন, না ঘরের কেউ, মানে? আপনার সন্দেহই ঠিক ব্যোমকেশবাবু। আমার বিশ্বাস এ চোর বাইরের না, ঘরেরই। তবে আঙুল তুলে তাকে তো হঠাৎ করে আর চোর বলে দিতে পারি না। বিমলবাবুর কথা বলছেন? ছেলেটার স্বভাব চরিত্র তাকে এই সন্দেহ করার মধ্যে এনে ফেলেছে ব্যোমকেশবাবু। ঠিক আছে, ঠিক আছে, আমি আজ তাহলে উঠি, কেমন? এই যে আমার বাড়ির ঠিকানা। আশা করি আপনাদের খুঁজে পেতে তেমন একটা অসুবিধে হবে না। আজ বিকেলেই চলে আসুন তবে। ভদ্রলোক যেমন এসেছিলেন সেই রকমই ধীর গতিতে নমস্কার জানিয়ে বেরিয়ে গেলেন বাইরে। কেন জানি না ঘরে আসার সময় ভদ্রলোককে যতটা বিব্রত আর আতঙ্কগ্রস্ত বলে মনে হচ্ছিল, এখন যেন ততটাই নিশ্চিন্ত আর শান্ত। সে যাই হোক, আমি তখন নিজের কাজে মন দেব ভাবছি, ঠিক এমন সময়ে ব্যোমকেশ বলে উঠল, চলো আজ বিকালটা না হয় ওই ধরো সন্ধ্যা 6:30 নাগাদ একবার পাথুরিয়া ঘাটা ঘুরে আসা। কেসটা খুব একটা গুরুতর হবে বলে তো মনে হচ্ছে না, তবুও ব্যাপারটা আমি বাজিয়ে দেখতে চাইছি। এমনি সময় হলে কেসটা নিতাম না, কিন্তু এখন পকেটের অবস্থা গোড়ের মাঠ, তাই বাধ্য হয়ে কেসটা নিলাম, বুঝলে? সেটা আমায় অন্তত বলে দিতে হয় না, কারণ আমি জানি আজ থেকে প্রায় 1 মাস আগে দিয়ে ব্যোমকেশ বাড়িতেই বসে আছে। সেই মতো কোনো কেস আসেনি যেটায় মাথা খাটানো যায়। আর যা একটা দুটো ছোট ছোট কেস এসেছিল, সবকটাই সে ঘরের আরামকেদারায় বসে পুরোটা শুনেই সমাধান করে দিয়েছিল। সে যাই হোক, দুপুরে পুঁটিরামের তৈরি মাছের তেল ঝালটা বেশ ভালোই হয়েছিল। খাওয়া দাওয়া করে একটু ভাত ঘুম দিয়েছিলাম আর কি। তবে ঘুমটা যখন ভাঙল তখন বেলা গড়িয়ে সন্ধে নামছে, প্রায় সন্ধ্যা 6টার কাছাকাছি বাজে। ঘরে দেখি ভায়া নিজের পাঞ্জাবির বোতামটা লাগিয়ে বাবু সেজে এদিক ওদিক পায়চারি করতে করতে সিগারেট টানছে, আর সেই ধোঁয়া একটু একটু করে কুণ্ডলি পাকিয়ে উঠে যাচ্ছে ওপরে। মিনিট 10 পরে আমাদের বাড়ির নিচে একটা ট্যাক্সির শব্দ শুনতে পেলাম। বুঝলাম আমাদের জন্য গাড়ি উপস্থিত। বেশি দেরি না করে উঠে বসলাম সেটিতে। এখন গাড়ির জানলা দিয়ে দেখলাম পথ চলতি মানুষ এবং গাড়িদের মেলা। এমনিতেই এই সময়টা যে ভালো জ্যাম হয় তা আমরা জানি, কারণ এই সময় অফিসের কাজ শেষ করে অফিসের সমস্ত বাবুরা বাড়িতে ফেরেন। তবে খুব বেশি দেরি হয়নি। বড় রাস্তায় পড়ার সাথে সাথেই গাড়ি ফাঁকা পেয়ে আমাদের তাড়াতাড়ি পৌঁছে দিল। আমরা যখন অবিনাশবাবুর বাড়িতে পৌঁছলাম তখন 7:30টার কাছাকাছি বাজে।
বিশাল পুরনো আমলের ইমারত, নোনাধরা দেওয়াল আর গুমোট গন্ধ, এগুলো যেন কোনো এক ট্র্যাজেডির অপেক্ষা করছে। বাড়িটা যে পুরনো তাতে কোনো সন্দেহই নেই, তবে আরও তো এইরকম কত পুরনো দিনের অট্টালিকা আছে, সেগুলো তো এমন নোনা ধরেনি। আসলে এই বড় বড় পুরনো বাড়িগুলো মেনটেন করে রাখাটাই যক্ষীর কাজ। অবিনাশবাবু আশা করি নিজের বাড়ি নিয়ে তেমন একটা মাথা খাবার না, তাই ওনার এইসব চোখে পড়ে না। সে যাই হোক, আমরা ঘরে প্রবেশ করলাম। অবিনাশবাবু দরজা খুলেই আমাদের অভিবাদন জানালেন এবং ঘরে প্রবেশ করতে অনুরোধ করলেন তিনি। আরে আসুন আসুন ব্যোমকেশবাবু, আপনি আসুন, বাইরে দাঁড়িয়ে থেকে আমায় লজ্জা দেবেন না। আপনারা দুধ চা খান তো? সেটাই তাহলে বলি এখন। ঠিক আছে, তবে অবিনাশবাবু, আপনাদের তো বেশ পুরনো আমলের বংশ, তবে পূর্বপুরুষের এই ভিটে সারিয়ে উঠছেন না কেন? এটা তো আপনার বাসস্থান। আপনি তো চেষ্টা করলেই এই বাড়িটা সারিয়ে ভাড়া দিয়ে অনেক টাকা তুলতে পারেন। বাইরে থেকে দেখেই বুঝেছি বাড়িতে ঘরের সংখ্যা অনেক। কি আর বলি ব্যোমকেশবাবু, আসলে কথায় আছে না, এই পূর্বপুরুষরা নাকি 7 পুরুষের জন্য সঞ্চয় রেখে যায়। আমি হলাম 7-এর পর 8ম পুরুষ, তাই আমার ভাগ্যে বাড়িটা ছাড়া আর কিছুই আসেনি। তবে তবে বাড়ি ভাড়া দেওয়ার কথা মাথায় আসলেও আমি ব্যাপারটা থেকে পিছিয়ে আসি। টাকা আসে বটে, কিন্তু মানসিক শান্তি থাকে না। কে কিরকম হবে তা জানি না, তাই আর ঝক্কি পোহায়নি। এই চলে যাচ্ছে। বলেই ভদ্রলোক হো হো করে হেসে উঠলেন। আমরা এবার কথা বলতে বলতে প্রবেশ করলাম ড্রয়িং রুমে, আর সেখানেই দেখা হয়ে গেল বয়স 30-এর কাছাকাছি একটা সৌম্য পুরুষের সাথে। সে ঘরের ভেতরে সোফায় বসে আরামে কাগজ পড়ছিল। আমরা আসছি দেখে কেমন একটা তিক্ত দৃষ্টিতে তাকিয়ে রইল আমাদের দিকে। বুঝলাম এনার মেজাজ সর্বদা তুঙ্গে থাকে এবং বেশ উগ্র প্রকৃতির মানুষ, এর মুখ দেখেই সেটা আন্দাজ করা যায়। আমরা প্রবেশ করার সাথে সাথেই অবিনাশবাবু আমাদের সাথে ওনার পরিচয় করিয়ে দিলেন। এ ছেলেটি যেমন বসেছিল আমাদের দেখে তেমনই বসে রইল। দাঁড়িয়ে অভিবাদন জানাবার প্রয়োজনও সে মনে করল না, খালি আমাদের দিকে এক তিক্ত দৃষ্টি দিয়ে নিজের মামার দিকে তাকিয়ে বলল, কি মামাবু, শেষে পুলিশ না ডেকে এই শখের ডিটেকটিভ ধরে আনলেন? এমনিতেই ছুঁচো মেরে হাত গন্ধ করার অভ্যাস আমার নেই। এইসব শখের গোয়েন্দাদের দৌড় ঠিক কত দূর আমার জানা আছে। দেখুন, যদি ওনারা কিছু সাহায্য করতে পারে। প্রথম কথা হলো, আপনাকে শুধরে দেওয়াটা আমার প্রথম কাজ হবে বলে আমার মনে হলো। আমি কিন্তু গোয়েন্দা নই, সত্য অনুসন্ধান করাই হলো আমার পেশা। আমি একজন সত্যান্বেষী। এখানেও এসেছি সত্য অনুসন্ধান করার জন্যই। তাই কে তাতে কি ভাবলো, কোন বকাটে ছোকরা কি মনে করলো, তাতে আমার কিছুই যায় আসে না। ব্যোমকেশের কথাটা যে লঙ্কা বাটার মতন কাজ করেছে সেটা আন্দাজ করলাম। কথাটা শোনা মাত্রই তার চোখ দুটো রক্তবর্ণ হয়ে উঠল। স্পষ্ট বোঝা যাচ্ছে সে মদ খেয়েছে বা কয়েক রাত জেগেছিল, কারণ চোখের নিচে বেশ কালো ছোপ পড়েছে, যা সাধারণত কয়েকদিন না ঘুমোলেই হতে পারে। বিমল তাচ্ছিল্যে সুরে বলল, তবে আপনি করুন আপনার সত্যান্বেষণ, কিন্তু আমায় কোনোভাবে উত্ত্যক্ত করার চেষ্টা করবেন না। আপনাদের কোনো প্রশ্নের উত্তর দিতে আমি কিন্তু বাধ্য নই, সেটা মনে থাকে যেন। আমরা কথা বলছি, এমন সময় একটি বুদ্ধিমান চোখ আমাদের দিকে তাকিয়ে আমাদের বেশ খানিকটা নিরীক্ষণ করে চলে গেল, সেটা বেশ বুঝতে পারলাম। কারণ একটু দূরে এক কোণে একটি সাদা শাড়ির আঁচল দেখা মিলছে। আমাদের বুঝতে অসুবিধা হলো না এই অবিনাশবাবুর আদরের সেই ভাগিনী। আমরা দেখে ফেলেছি দেখেই মেয়েটি চুপচাপ সেখান থেকে সরে গটগট করে সামনের দিকে হেঁটে বেরিয়ে গেল, এবং বেরিয়ে যাওয়ার সময় চোখে পড়ল বেশ সুশ্রী চেহারা, পরনে সাদা রঙের শাড়ি, চোখে চশমা, হাতে একটা মোটা বই। আমাদের দেখে সে মাথা নিচু করে ভেতরে চলে গেল। তার শান্ত মুখচ্ছবি দেখে মনে হয় না এই কোলাহলে তার কোনো আগ্রহ আছে বলে, তবে আড়ি পেতে শোনার অভ্যেসটা যে আছে সেটা আন্দাজ করলাম। ব্যোমকেশবাবু,
ওই হলো আমার ভাগ্নি মায়া। আর আমি আপনাদের একবার আমার ঘর, অর্থাৎ যেখানে জিনিসটা ছিল আর কি, সেই জায়গাটা দেখাতে চাই। আসুন, আসুন আপনারা। অবশ্যই, আপনি চলুন। আমি ভালো করে জায়গাটা পরীক্ষা করে দেখতে চাই। আর ওই লকারের চাবি কি সবসময় আপনার কাছেই থাকে? হ্যাঁ, সেটা থাকতো আমার ওই বালিশের তলায়। আমি ওটা কোনোদিন লুকিয়ে রাখার প্রয়োজন বোধ করিনি। আমরা ওনার ঘরে প্রবেশ করার সাথে সাথেই দেখতে পেলাম এই ঘরটা বেশ পরিষ্কার এবং পরিপাটি করে সাজানো। একটা ছোট আলমারির ওপরে সাজানো রয়েছে সেই লকারটি। ভায়া সেই দিকে এগিয়ে গিয়ে লকারটি পরীক্ষা করতে শুরু করল। লকারটি আধুনিক গোদরেজের। এটির আশেপাশে কোনো আঁচড়ের চিহ্ন নেই, কোনো ধস্তাধস্তির ছাপও নেই। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই এটির ভেতরে থাকা জিনিসে চুরি হয়েছে। ভায়া এবার ঘরের আশপাশের দিকটাও ভালো করে দেখে তারপর লকারের ভেতরটা শুঁকল। তারপর মেঝের দিকে নিচু হয়ে কিছু একটা খুঁজতে লাগলো। আমি বুঝতে পারলাম সে একটা নতুন কিছু সূত্র খোঁজার চেষ্টা করছে। আমি ভাবছি হঠাৎ করেই সে থেমে গেল। জানলার পর্দার নিচে একটা খুব ছোট নীলচে সুতোর টুকরো পড়েছিল। বোমকে সেটা তুলে নিয়ে তার দেশলাই বাক্সে পুরল। আমি বুঝলাম জিনিসটা ওর দৃষ্টি আকর্ষণ করেছে, তাই সেটা ও পকেটস্থ করল। এবার সে উঠে দাঁড়িয়ে অবিনাশবাবুর উদ্দেশ্যে প্রশ্ন করল, আচ্ছা অবিনাশবাবু, হরেনবাবু কোথায়? আপনার বাড়ির 2 জন সদস্যকে আমার চোখে পড়ল, তবে ওনাকেই দেখছি না। অবিনাশবাবু একটু ভেবে বললেন, সে তো সকালেই অফিসে চলে গেছে। তার যাওয়ার কথা নয় আজ। আজ ওর ছুটি ছিল। আচ্ছা বুঝলাম, চলুন একবার বিমলের ঘরটার দিকে চুপি চুপি ঢু মেরে আসি। ছোকরা আশা করি এখনো ড্রয়িং রুমে বসেই কাগজ পড়ছে। এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। সে ও থাকলেও আপনাকে ওর ঘর দেখাতে ওর কোনো আপত্তি থাকতো না। সে যতই বেয়ারা হোক, আমার সামনে তার জারি জুরি খাটে না। আর পুলিশ আসলে ওকে জেরা করার সাথে সাথেই পুরো ঘরখানা তল্লাশি করত। সুতরাং তার তাতে আপত্তি থাকার কোনো কথাই নেই। কথা বলতে বলতে আমরা এগিয়ে গেলাম বিমলের ঘরের দিকে। ব্যোমকেশ বিমলের ঘরে আগে প্রবেশ করল। বিমল তখন তার ঘরে ছিল না, তাই সুবিধেই হলো। ঘরের কোণে একটা অ্যাশট্রেতে কয়েকটা আধপোড়া সিগারেট ছিল। ও সেগুলোকে নেড়েচেড়ে দেখল। হঠাৎ তার নজর গেল বিমলের খাটের নিচে রাখা একজোড়া জুতোর দিকে। জুতোর তলায় সাদাটে রঙের কাদার দাগ। অবিনাশবাবু একটু অন্যমনস্ক হয়ে জানলার দিকে তাকিয়েছিলেন। ব্যোমকেশ নিচু স্বরে আমায় বলল, দেখে যা বুঝেছি, এই বাড়ির মানুষগুলো যতটা সরল দেখাচ্ছে তার চেয়েও বেশি রহস্যময়। বিশেষ করে যে খুব বেশি শান্ত থাকে, তাদের মনের ভেতরে অনেক সময় বড় ঝড় চলে, জানো তো। আমায় যদি এই রহস্যের কিনারা করতে হয়, তবে এই বাড়িতে থেকে এখানের মানুষজনকে কাছ থেকে দেখতে হবে। সবাই এখানে গভীর জলের মাছ, বুঝলে হে ভায়া। এখন প্রায় 8টার কাছাকাছি বাজে। আমরা আবার ড্রয়িং রুমে আবার সবাই একত্রিত হলাম। এবার কিন্তু বিমল সেখানে নেই। অবিনাশবাবুর ভৃত্য কানাই আমাদের জন্য চা করে এনেছে। আমরা সেটাই খেতে খেতে কথা বলছি। ততক্ষণে হঠাৎ করেই একজন মধ্যবয়স্ক মানুষ হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করলেন। হাতে একটা চামড়ার ব্যাগ। বুঝলাম ইনি হরেনবাবু। বুঝলাম হরেনবাবু অফিস থেকে ফিরেছেন এখন। তাকে অত্যন্ত বিমর্ষ আর চিন্তিত দেখাচ্ছে। ভদ্রলোক কেন জানি না আমাদেরকে এড়িয়ে যেতে চাইছিলেন, কিন্তু অবিনাশবাবুর সাথে থাকার জন্য কথা বলতেই হলো। ভায়ার কথাটা শোনা মাত্রই হরেনবাবু চমকে উঠে পকেট চেপে ধরলেন। তার কপালে ঘাম দেখা দিল। তারপর নিজেকে খানিকটা সামলে নিয়ে শান্ত গলায় হেসে বললেন, না না, ওটা কিছু না, অফিসের টুকিটাকি হিসেবের কাগজ আর কি। আপনারা তো জানেন, এই অফিসের কাজ যখন শেষ হয় না, বাড়িতে এসেই তার কাজ শেষ করতে হয়। এই তো কেরানির জীবন। সে যাই হোক, আমি এখন আসি, একটু ফ্রেশ হব। আপনারা বসুন কেমন, পরে না হয় কথা হবে। বলে ভদ্রলোক হন হন করে ঘরের দিকে এগিয়ে গেল। এমন সময়
অবিনাশবাবু ডাকলেন। মায়া, মায়া মা, তুমি কি ফাঁকা আছো? তবে এখানে এসো, তোমার সাথে কিছু কথা আছে। মামার ডাক শুনেই হয়তো মেয়েটি খুব তাড়াতাড়ি এসে দাঁড়ালো আমাদের ঘরের সামনে। এর বয়স আন্দাজ 25-এর কাছাকাছি। সে চুপচাপ দাঁড়িয়ে রইল এই ঘরে এসে। ব্যোমকেশ মায়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, মায়া, তুমি কাল রাতে কোনো শব্দ পেয়েছিলে? আসলে তুমি হয়তো জানো তোমার মামার একটা অতি মূল্যবান সম্পদ চুরি হয়ে গিয়েছে। তুমি কি এ বিষয়ে কিছু আলোকপাত করতে পারবে? কথাটা শোনা মাত্রই মায়া খুব মৃদু স্বরে উত্তর দিল, না ব্যোমকেশবাবু, আমি তো রাত 10টায় ঘুমিয়ে পড়েছিলাম। সারাদিন ধরে একটি বই পড়েছিলাম, তাই আর কি। কি বই মায়া? ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। ভায়ার তীক্ষ্ণ নজর তখন মায়ার হাতের আঙুলের দিকে। মায়ার তর্জনীতে একটা সূক্ষ্ম কালচে দাগ, যা খুব ভালো করে না দেখলে চেনা যায় না। ব্যোমকেশ কিছু বলল না, শুধু একবার মায়ার বইয়ের দিকে তাকালো। ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট বইটাই সেখানে রয়েছে। বলছিলাম মামাবাবু, আমার একটু কাজ আছে। ওনাদের যদি সব প্রশ্ন করা হয়ে গিয়ে থাকে, আমি তাহলে কি যেতে পারি? শেষ প্রশ্ন, তবে তোমার ছুটি কেমন? বলুন। তোমার কি কাউকে সন্দেহ হয় যে এই চুরিটা করতে পারে? হয় ব্যোমকেশবাবু, তবে সেটা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ আমি এবং মামাবাবু এক লোকের দিকে আঙুল তুলছি, আর বাইরের চোরও ঘরে এসে জিনিসটা চুরি করতেই পারে। তাই আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না। ঠিক আছে, তুমি আসতে পারো। মেয়েটি ঘর থেকে বেরিয়ে গেল এবং সে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই অবিনাশবাবু বললেন, কি বুঝলেন ব্যোমকেশবাবু? কোনো কিছু সূত্র ধরতে পারলেন আপনি? একটা কথা ছিল অবিনাশবাবু, আমার বিশ্বাস চোর কোনো সাধারণ লোক নয়, আর সে আমাদের আশেপাশেই আছে। কারণ বাইরের চোর হলে সে লকারটি খোলার জন্য বেশ কসরত করত, কিন্তু আপনার লকারের উপর কোনো আঘাত নেই। তাই ব্যাপারটা আমায় ভীষণ ভাবাচ্ছে। তবে আমি কয়েকটা দিন আপনার বাড়িতে থেকে এই তদন্ত এগিয়ে নিয়ে গেলে আপনার কোনো আপত্তি আছে নাকি অবিনাশবাবু? এ কি বলছেন? আপনি আমার অতিথি। আপনি যতদিন ইচ্ছে থাকুন। আমার মূল্যবান রক্তমণিটার দাম যে কত হতে পারে তা আপনি হয়তো বুঝতে পারছেন না। যে কোনো উপায় সেটা আমার চাই ব্যোমকেশবাবু। আপনি থাকুন, কোনো অসুবিধে নেই, তবে জিনিসটা আমায় উদ্ধার করে দিন। কানাই আপনাদের জন্য ওপরের একটি ঘর খুলে দেবে। ওটা অমরের ঘর। সে বিদেশে গিয়ে এখানে এসে থাকে। রাত তখন প্রায় 11টার কাছাকাছি। বাড়িটা একদম গঙ্গার কাছে হওয়ার জন্য একটা শীতল বাতাস ভেসে আসছিল বাইরে থেকে। আমি আমাদের ঘরের বারান্দায় দাঁড়িয়ে সেটা উপভোগ করছি। অবিনাশবাবুর এই পুরনো বাড়িটার বাইরে তখন সমস্ত আলো প্রায় নিভে গিয়েছিল বলা চলে। রাতের অন্ধকারে এই বাড়িটা যেন এক বিশাল পাথুরে দানবের মতো দাঁড়িয়ে আছে। নোনা ধরা দেওয়াল আর ভ্যাপসা গন্ধের মাঝে একটা চাপা উত্তেজনা বিরাজ করছে। হঠাৎ করেই আমার পেছনে দেশলাই জ্বালানোর শব্দ শুনে বুঝতে পারলাম ব্যোমকেশ আমার পেছনে এসে দাঁড়িয়েছে। আমি ভেবেছিলাম এই হাওয়ায় ওর দেশলাই জ্বালাতে বেশ বেগ পেতে হবে, কিন্তু সে একেবারেই সেটা জ্বালিয়ে ফেললো দেখে একটু অবাক হলাম বটে। বাইরে তখন হালকা টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে, যা গঙ্গার ধারের এই এলাকাকে আরো রহস্যময় করে তুলেছে। ব্যোমকেশ নিশ্চুপ। আমি বুঝলাম সে এই কেসের ব্যাপারটা নিয়ে ভাবছে, এবং এই চিন্তা করার মধ্যে যে গভীর কোনো রহস্য লুকিয়ে আছে তার বলে দিতে হয় না। তার আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট থেকে পাতলা ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে ওপরে উঠছে। আমি জানি এই নীরবতা মানে তার মস্তিষ্কের কোষে কোষে এখন হাজারো তথ্যের আনাগোনা চলছে। পরিবেশটা একটু নিস্তব্ধ হয়ে যাওয়ার জন্য, নীরবতা ভাঙার জন্য আমি জিজ্ঞেস করলাম, কি ভাবছো ব্যোমকেশ? বুঝলে বন্ধু, মানুষের মন বড়ই বিচিত্র। এই বাড়িতে 4 জন মানুষ আসে, তাদের প্রত্যেকেরই ওই মণিটির প্রয়োজন ছিল, কিন্তু মণিটি নিয়েছে একজন। অপরাধী যেই হোক, সে খুব ঠান্ডা মাথার কাজ করেছে।
সে জানতো যে মনিটি সরিয়ে তার জায়গায় কাঁচের টুকরো রাখলে অবিনাশবাবুর চোখে তা ধরা পড়তে সময় লাগবে। কিন্তু সিন্দুক তো অক্ষত, চাবি ছাড়া তা তো খোলা অসম্ভব। ব্যোমকেশ অন্ধকার আকাশের দিকে তাকিয়ে উত্তর দিল, পৃথিবীতে কোনো তালা বা সিন্ধুকে অভেদ্য নয়, তবে আসল প্রশ্ন হলো চাবিটা কার কাছে ছিল। অবিনাশবাবু জানিয়েছেন চাবি তার বালিশের নিচেই থাকত, সেই বাড়ির সমস্ত লোকেরই জানা কথা। অন্যদিকে ভদ্রলোক বলেছেন চুরিটা হয়েছে রাতের বেলা, অথচ তিনি মাঝরাতে একবারও জাগেননি। তবে কি ওনাকে সেই রাতে ঘুম কৌশলে ঔষধ খাইয়ে ঘুম পাড়ানো হয়েছিল? এটাই আসল প্রশ্ন। আমরা কথা বলছি, কিন্তু হঠাৎ করেই ভায়া আমায় মুখে আঙুল দিয়ে চুপ করতে বলল। বুঝলাম সে কিছু একটা দেখেছে, তাই আমায় সতর্ক করে দিল। আমি সাবধান হয়ে যাওয়ার সাথে মুখ দিয়ে একটা শব্দও বার করলাম না। চুপচাপ নিচু হয়ে আড়ালে থেকে ব্যাপারটা দেখতে থাকলাম। ঠিক সেই মুহূর্তে সিঁড়িতে ভারী বুটের শব্দ শোনা গেল। বিমলবাবু নিচে নেমে যাচ্ছেন, তার পরনে রেইনকোট, মুখটা অন্ধকার। এই মধ্যরাতে তিনি কোথায় যাচ্ছেন তা বুঝতে আমাদের দেরি হলো না। ব্যোমকেশ ইশারায় আমাকে থামতে বলল। আমরা নিঃশব্দে বারান্দায় দাঁড়িয়ে ওনাকে দেখতে থাকলাম। বিমলবাবু সদর দরজা দিয়ে বেরিয়ে একজন অন্ধকার ছায়ামূর্তির দিকে এগিয়ে গেলেন। সেখানে আগে থেকেই একজন লোক দাঁড়িয়েছিল। লোকটির পরনে চেকচেক শার্ট আর মাথায় একটা টুপি। অন্ধকারে তাদের কথোপকথনের খুব সামান্যই আমাদের কানে এলো। টাকাটা কালি চাই, আগে থেকে বলে দিলাম। তোকে অনেক ভরসা করেছি, আর কিন্তু করব না আমি। এবার কিন্তু সব জানাজানি হয়ে যাবে। বিমলবাবু খুব চাপা গলায় বললেন, সবুর কর, ব্যবস্থা করছি। কাল দুপুরের মধ্যে তুই তোর পাওনা পেয়ে যাবি। আমায় আর একটু সুযোগ দে, জিনিসটা তো বাড়িতেই আছে, ঠিক আমি উগড়ে বার করব। ওটাই এখন আমাকে বাঁচাতে পারবে। লোকটি বিদ্রুপের হাসি হেসে বলল, বাড়িতে চোর থাকতে চোরের ওপর বাটপারি করে নেপোয়ে দই মেরে দিয়ে বেরিয়ে গেল, হ্যাঁ? আর তুই শালা বসে বসে দেখ আর আঙুল চোষ, বুঝলি? বাগান থেকে। আমি বুঝতে পারলাম বিমলবাবুর শেষের কথাগুলো বেশ গায়ে লেগেছে, তাই হনহন করে লোকটাকে কোনো উত্তর না দিয়ে বাড়ির দিকে এগিয়ে গেলেন তিনি। নীরবতা ভাঙার জন্য আমি হয়তো কিছু জিজ্ঞেস করতাম, কিন্তু তার আগেই ও আমায় চুপ করতে বলে আমায় নিয়ে বারান্দায় অন্ধকারের আড়ালে লুকিয়ে পড়ল। বিমলবাবু বাড়িতে ভেতরে ঢোকার পরে ও খুব নিচু স্বরে বলল, বিমলের দেনার পরিমাণটা যে এত বেশি তা অবিনাশবাবু সম্ভবত জানেন না। কিন্তু বিমল যদি মনিটা চুরি করত, তবে লোকটাকে ওখানেই সেটা দিয়ে দিত। তার মানে বিমল মনিটা হাতাতে পারেনি, এটা বোঝা গেল। আমরা এরপর বাড়ির সকলের সাথে বসে রাতের খাবারটা খেয়ে নিলাম। রাতে আমরা হাতে করা রুটি আর ডিম তরকা খেয়ে যখন একটু ধাতস্থ হলাম, তখন ব্যোমকেশ বলল, চলো ভাইয়া, হরেনবাবুর সাথে একটু কথা বলে আসা। লোকটা যে গভীর জলের মাছ, কোনোভাবেই মুখ ফসকে কোনো কথা বলছে না, বরাবর পালাবার চেষ্টা করছেন। ওর ঘরেই গিয়ে দেখি ভদ্রলোক এখন কি করছেন। আমরা হরেনবাবুর ঘরের বাইরে যখন পৌঁছলাম, তখন দেখি ভদ্রলোক ঘরের বাতি নিভিয়ে দিয়েছেন। তবে ঘরে একটা অল্প পাওয়ারের বাল্ব জ্বলছে, তাতে অল্প আলোয় চারিদিক যেন আরো রহস্যময় হয়ে উঠেছে। ওকে দেখলাম চুপচাপ একবার উঁকি মারার চেষ্টা করলো ঘরের ভিতরে। আমিও দেখে নিলাম আলো আঁধারিতে হরেনবাবু নিজের টেবিলের ড্রয়ারে কি যেন একটা খুঁড়ছেন। ব্যোমকেশ এবার গলা খাকারি দিয়ে বলে উঠল, হরেনবাবু ঘরে আছেন নাকি? আসতে পারি? আপনার সাথে কিছু কথা ছিল যে। ভদ্রলোক ওই ড্রয়ার হাতড়ানো বন্ধ করে হঠাৎ যেন আমাদের দেখে তিনি চমকে উঠলেন, যেন কোনো ভূত দেখেছেন। তারপর নিজেকে যতটা সামলাতে পারা যায় সামলে নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলেন, আরে ব্যোমকেশ বাবু, আপনারা এখনো জেগে? ও ধীর পায়ে তার কাছে গিয়ে দাঁড়ালো, তারপর খানিকটা হেসে জবাব দিল, আপনিও তো জেগে হরেনবাবু? এই বয়সে এত রাত জাগা শরীরের পক্ষে ভালো নয়। অফিসের হিসাব মেলাচ্ছিলেন বুঝি? ঠিকঠাক মিলছে তো? হরেনবাবু ঘাম মুছতে মুছতে বললেন, হ্যাঁ, ওই
কাল সকালে কয়েকটা টাকা দেবার ব্যাপার আছে তো, তাই একটু। কথা বলতে বলতে ও এগিয়ে গেল হরেনবাবুর ঘরের একপাশে রাখা একটা টেবিলের দিকে। ও হঠাৎ করে হরেনবাবুর টেবিলের উপরে পড়ে থাকা একটা ছোট শিশির দিকে হাত বাড়ালো। হরেনবাবু দ্রুত সেটা সরিয়ে নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু ও তার আগেই সেটা তুলে নিল। আমিও দেখলাম শিশিটার গায়ে কোনো লেবেল নেই। ব্যোমকেশ প্রশ্ন করল, এটা কিসের ওষুধ? হরেনবাবু আমতা আমতা করে বললেন, ওটা ওটা আমার ইনসমনিয়ার ওষুধ, মানে ঘুমের ওষুধ। ও শিশিটা নাকের কাছে নিয়ে একটু ঘ্রাণ ঢিল, তারপরে সেটা ফেরত দিয়ে বলল, অত্যন্ত কড়া ওষুধ, সাবধানে ব্যবহার করবেন। আমরা যখন দোতলায় আমাদের ঘরে ফিরছি তখন মায়ার ঘরে জানলার নিচে দিয়ে যাওয়ার সময় ব্যোমকেশ থমকে দাঁড়ালো। মায়ার ঘর থেকে হালকা আলোর আভা বেরোচ্ছে। দরজাটা সামান্য ফাঁক করা। কৌতূহলবশত উঁকি দিতেই দেখলাম মায়া মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে, তার সামনে একটা ছবি রাখা। ছবিটা সম্ভবত কোনো এক যুবকের। মায়ার চোখে জল, সে কাঁদছে। আমি ভায়াকে ইশারা করলাম। ও কোনো কথা না বলে আমাকে নিয়ে নিজের ঘরে চলে এলো। দরজাটা বন্ধ করে সে বলল, বুঝলে ভায়া, মায়ার চোখের জল আর বিমলের দেনা, এই দুইয়ের মাঝখানে কোথাও রহস্যের উত্তর লুকিয়ে আছে, যেটা হয়তো আমি ঠিক ধরতে পারছি না। এমন সময় সে তার পকেট থেকে সেই নীল সুতোর টুকরো আর মেঝের সেই সাদা পাউডারটা বের করলো। তারপর টেবিলের উপরে রাখা ল্যাম্পের আলোয় সেগুলো পরীক্ষা করতে লাগলো। তুমি হয়তো জানো না, মায়া যখন অতিরিক্ত সময় খাবার খাচ্ছিল তখন আমি ওর ঘরে গিয়ে ওর বইটা দেখেছিলাম। তুমি মায়ার ওই মোটা বইটা খেয়াল করেছো তো আগে, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট? বইটার ভেতরে কয়েকটা পাতা মাঝখান থেকে কাটা ছিল। সাধারণত বইয়ের ভেতরে কিছু লুকোতে গেলেই মানুষ এমনটা করে। আমি অবাক হয়ে বললাম, তুমি কি বলতে চাইছো? মায়াও এই মণিটা চুরি করতে পারে? কিন্তু সে তো অনাথ। অবিনাশবাবু তাকে এত ভালোবাসেন, সে এমন কাজ কেন করবে বলো তো? ব্যোমকেশ গম্ভীর হয়ে বলল, আমি ওই বইটার মধ্যে অন্য আরেকটা জিনিস পেয়েছিলাম বন্ধু, সেটা একটা চিঠির খাম। তাই এখন মনে হচ্ছে ভালোবাসা অনেক সময় মানুষকে দিয়ে অনেক অপরাধ করিয়ে নেয়, আবার অনেক সময় ভয়ও মানুষকে অন্ধ করে দেয়। মায়া কাল থেকে দুবার একটা বিশেষ খাম তার ডায়েরির ভেতর লুকোনোর চেষ্টা করেছে, আর তার আঙুলের সেই কালচে দাগ, ওটা কোনো সাধারণ দাগ নয়, ওটা হলো এক বিশেষ ধরনের রাসায়নিকের বিক্রিয়ার ফলাফল। তবে ওটা বলার সময় এখনো আসেনি, কারণ সত্যান্বেষী প্রমাণ ছাড়া কথা বলে না। আমার মাথায় সব গোলমাল হয়ে যাচ্ছিল। একদিকে বিমলবাবু দেনার দায়ে জর্জরিত, অন্যদিকে হরেনবাবুর হাতে ঘুমের ওষুধ, আর মায়ার রহস্যময় আচরণ। কে আসল অপরাধী? ও হঠাৎ জানলার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরের বৃষ্টি এখন বেড়েছে। সে মৃদু স্বরে বলল, সত্যের মুখ সোনার পাত্রে ঢাকা থাকে, কিন্তু সেই সোনা অনেক সময় মানুষের রক্তে রাঙানো হয়ে ওঠে। পরদিন সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন এক নতুন খবর কানে এলো আমাদের। অবিনাশবাবু খবর দিলেন যে তার আলমারি থেকে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উধাও হয়েছে, আর অন্যদিকে হরেনবাবুকে ও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ির চাকর জানালো হরেনবাবু সকালেই ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে গেছেন। সে নাকি তাকে ভোরবেলা বেড়াতে দেখেছে। ভায়া শান্তভাবে চা খেতে খেতে বলল, হরেনবাবু পালিয়েছেন নাকি তাকে পালানোর সুযোগ করে দেওয়া হয়েছে সেটাই দেখার বিষয়। তবে রহস্যের জট এবার খুলতে শুরু করেছে বন্ধু, তৈরি হও। আজ বিকালের দিকেই আমাদের একবার শহরের সেই কুখ্যাত গলিগুলোতে যেতে হবে যেখানে চোরাই মালের কারবার হয়। আমি এবার ব্যোমকেশের মুখে একটা তৃপ্তির হাসি দেখতে পেলাম। এর মানে সে কিছু একটা ধরতে পেরেছে। সে হয়তো বুঝে ফেলেছে অদৃশ্য সুতোর টান কোন দিকে যাচ্ছে। কিন্তু মায়া, সেই শান্ত মেয়েটি কি সত্যিই এর সাথে জড়িত, নাকি সে কেবলই এক দাবার খুঁটি? সেই দিন সকাল সকাল হরেনবাবুর অন্তর্ধান অবিনাশবাবুর বাড়িতে এক চরম বিশৃঙ্খলার সৃষ্টি করল।
আসলে আমরা কেউ ভাবিনি এটা হতে পারে। অবিনাশবাবু মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। তার দীর্ঘ 40 বছরের বিশ্বস্ত ম্যানেজার এভাবে না বলে চলে যাবেন, এটা তিনি আশা করেননি। আর উনি যে এই সমস্ত দলিল বা নথি নিয়ে পালাবেন, তা ভাবতেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। কাল রাতেই লোকটার সাথে আমাদের কথা হলো, আর আজ সে পগার পার। তবে বিমলবাবু দেখলাম ড্রয়িং রুমে পায়চারি করছেন। তার চোখে মুখে এক অদ্ভুত অস্থিরতা। বিমলবাবু কর্কশ কণ্ঠে বলে উঠলেন, আমি আগেই বলেছিলাম মামাবাবু, ওই বুড়োটাকে বিশ্বাস করা ভুল হচ্ছে। নিজের ঘর সামলাতে পারলেন না, আর এখন পুলিশ না ডেকে এইসব গোয়েন্দা নিয়ে সময় নষ্ট করছেন। ব্যোমকেশ কোনো উত্তর দিল না। সে শান্তভাবে চায়ে চুমুক দিচ্ছিল। চা শেষ করে সে হঠাৎ মায়ার দিকে ফিরল। মায়া আজ সারা সকাল নিজের ঘরেই ছিল, এইমাত্র নিচে নেমেছে। তার মুখটা ফ্যাকাশে, চোখের নিচে কালির দাগ। বুঝলাম কয়েকদিন হয়তো রাতে ভালো মতো ঘুম হয়নি। ব্যোমকেশ সেই ব্যাপারটা হয়তো আন্দাজ করে ওকে প্রশ্ন করল, মায়া, হরেনবাবুর শরীরটা কি ইদানিং খুব খারাপ ছিল? আমরা তো কালই ওনার সাথে কথা বলেছিলাম, তবে তুমি আরো ভালো বলতে পারবে। মায়া একটু থমকে গেল, তারপরে ধীর গলায় বলল, হ্যাঁ, উনি মাঝে মধ্যেই বুক ধড়ফড় করার কথা বলতেন, আর কিছুদিন বেশ ক্লান্তও থাকতেন। তবে কাল রাত থেকে ওনার ব্যবহারটা খুব অস্বাভাবিক মনে হচ্ছিল। কেমন অস্বাভাবিক? উনি বারবার সিন্দুকের ঘরের আশেপাশে ঘুরছিলেন। আমি যখন ওই রাত 11টা নাগাদ জল খেতে নিচে নামি, তখন দেখি উনি অন্ধকারে বারান্দায় দাঁড়িয়ে আছেন। বিমলবাবু বলে উঠলেন, শুনলেন তো, প্রমাণ আর কি চায়? হরেনি মণিটা হাত সাফাই করে এখন গাঢাগা দিয়েছে। ব্যোমকেশ এবার উঠে দাঁড়ালো, তারপর আমার উদ্দেশ্যে বলল, চলো বন্ধু, একবার হরেনবাবুর আউট হাউসের ঘরটা দেখে আসি। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। হরেনবাবু এই বাড়ির এক কোণে একটা ছোট ঘরে থাকতেন। ঘরটা অত্যন্ত পরিপাটি। পড়ার টেবিলে শ্রীমদ্ ভগবত গীতা আর একটা চশমা পড়ে আছে। ভায়া ঘরের প্রতিটি কোণ খুঁটিয়ে দেখতে লাগলো। বালিশের নিচে পাওয়া গেল একটা ছোট ডায়েরি। সেটা পাতা উল্টে উল্টে দেখতে দেখতে হঠাৎ থেমে গেল। ডায়েরির একটা পাতায় কিছু হিসেব লেখা আছে, আর তার নিচে একটা নাম লেখা, রতনলাল। আমি জিজ্ঞেস করলাম, রতনলাল কে হতে পারে? ও ডায়েরিটা পকেটে পুরে বলল, রতনলাল হলো বড়বাজারের এক কুখ্যাত জহুরি, যে চোরাই পাথর কেনা বেচায় ওস্তাদ। তবে হরেনবাবু নিজে তার কাছে যাবেন, এটা বিশ্বাস করা কঠিন। আমরা যখন ঘর থেকে বেরোচ্ছি, তখন হঠাৎ দরজায় পাশে পড়ে থাকা একটা দেশলাই বাক্সের দিকে ঝুঁকল ভায়া। বাক্সটা তুলে নিয়ে এসে দেখল সেটা কোনো সাধারণ দেশলাই নয়, বিলেতি ব্র্যান্ডের দামি বাক্স। বিমলবাবুর ঘরেও আমি এমন বাক্স দেখেছিলাম। ব্যোমকেশ বিড়বিড় করে বলল, বুঝলে ভায়া, শিকারি যখন জাল পাতে তখন নিজের পায়ের ছাপ ঢাকতে ভুলে যায়। সেদিন বিকেলের দিকে ও আমাকে নিয়ে বড়বাজারে সেই ঘিঞ্জি গলিতে পৌঁছল। রতনলালের দোকানটি একটি পুরনো গলির শেষে, চারিদিকে মশলার গন্ধ আর মানুষের কোলাহল। ব্যোমকেশ নিজের পরিচয় গোপন করে একজন ক্রেতা হিসেবে ভেতরে ঢুকল। আমি দেখলাম একজন মোটাসোটা লোক, চোখে চশমা, হাতে একটা লাঠি, যেটার মাথাটা সোনালি পাত দ্বারা নির্মিত। লোকটা একটা আরামকেদারায় বসে আছে নিচে। তার দোকানে বহু দামি দামি রত্ন এদিক ওদিক সাজিয়ে রাখা হয়েছে। লোকটা যে বিশাল বড় লোক সেটা বলে দিতে হয় না। ব্যোমকেশ ওনার সামনে বসে তাকে একটা সাধারণ লাল পাথরের আংটি দেখিয়ে বলল, এমন একটা পাথর চাই যা দেখতে অবিকল আসল পদ্মনাগের মতো হবে। কাজটা কিন্তু খুব সূক্ষ্ম হওয়া চাই। রতনলাল হেসে বলল, কর্তা, আপনি দেরি করে ফেলেছেন। এই তো দুদিন আগেই এক খদ্দেরকে এমন একটা জিনিস বানিয়ে দিলাম, কাঁচের ওপর এমন পালিশ যে জহুরির বাপও ধরতে পারবে না। ভায়া চট করে জিজ্ঞেস করল, কে এসেছে? চশমা পরা কোনো বৃদ্ধ? রতনলাল মাথা নেড়ে বলল, না না, এক অল্প বয়সী ছোকরা, চোখে মুখে বেশ আভিজাত্যের ছাপ।
তবে খুব তাড়ায় ছিল। সে একা ছিল না, তার সাথে এক মহিলার গলার স্বর শুনেছিলাম পর্দার আড়াল থেকে। ও চোয়ালটা শক্ত হয়ে এলো। আমরা বাইরে বেরিয়ে এলাম রতনলালের দোকানটা থেকে। গঙ্গার ঘাট দিয়ে হাঁটার সময় ব্যোমকেশ বলল, রহস্যের কুয়াশা কাটছে। হরেনবাবু চোর নন। তিনি হয়তো কিছু একটা জেনে ফেলেছিলেন, তাই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমি আঁতকে উঠে বললাম, সরিয়ে দেওয়া হয়েছে মানে? হয়তো খুন, নয়তো বন্দি। তবে আসল খেলাটা হচ্ছে এই বাড়ির ভেতরে। মায়া আর বিমলের মধ্যে কোনো এক অদৃশ্য যোগসূত্র আছে যা আমরা ধরতে পারছি না। আমরা যখন বাড়ি ফিরলাম তখন সন্ধ্যা হয়ে গেছে। অবিনাশবাবু ড্রয়িং রুমে বসে আছেন। তার সামনে এক পুলিশ অফিসার। বিমলবাবুর নামে চুরির অভিযোগ আনা হয়েছে। বিমলবাবু চিৎকার করছেন, আমি চুরি করিনি, আমি করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। ভায়া পুলিশ অফিসারকে একটু আড়ালে ডেকে কিছু কথা বলল। অফিসার মাথা নেড়ে চলে গেলেন। বিমলবাবু রাগে গজগজ করতে করতে নিজের ঘরে চলে গেলেন। ব্যোমকেশ মায়ার ঘরের দিকে এগিয়ে গেল। দরজা ধাক্কা দিতেই দেখা গেল মায়া এক মনে চিঠি লিখছে। ওকে দেখে মায়া দ্রুত কাগজটা আড়াল করল। হাসি হাসি মুখ নিয়ে ভায়া প্রশ্ন করল, কার কাছে চিঠি লিখছো মায়া? তোমার সেই ভাইটির কাছে, যার কথা তুমি কাউকে বলনি? আমি কিন্তু সত্যান্বেষী। আমার চোখ থেকে কিছুই লুকায় না। সবটা খুলে বলো, তাতে তোমারই মঙ্গল। আশা করি তুমি সবটা বুঝতে পারছো। ওর কথা শুনে মায়া পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার হাত কাঁপছে। ও টেবিলের ওপর থাকা সেই ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট বইটা তুলে নিল। বইয়ের মাঝখানের পাতাগুলো কেটে সত্যিই একটা গর্ত করা হয়েছে। আমি ভেবেছিলাম সেখানে হয়তো মণিটা থাকবে, কিন্তু সেখানে কোনো মণি নেই। তার বদলে আছে একটা ছোট চিরকুট। ব্যোমকেশ চিরকুটটা পড়ে আমায় দিল। তাতে লেখা, রাত 12টা, গঙ্গার ধারে শ্মশান ঘাট। পাথরটা নিয়ে এসো, তবেই তোমার ভাইকে জ্যান্ত দেখতে পাবে। আমি শিউরে উঠলাম। তার মানে মায়াকে ব্ল্যাকমেল করা হচ্ছে। তবে ভায়া ওকে সান্ত্বনা দিয়ে মায়ার মাথায় হাত রাখল। তারপর ধীর গলায় বলল, মায়া, তুমি সবটা খুলে বলো, ভয় পেও না। এই সত্যান্বেষী তোমার পাশে আছে। আমি কথা দিচ্ছি, তোমার বা তোমার সেই ভাইয়ের কোনো ক্ষতি আমি হতে দেব না। মায়া কান্নায় ভেঙে পড়ল। সে কান্না ভিজা কণ্ঠে জানালো, আমার এক সৎ ভাই আছে, যার নাম অনিমেষ। অনিমেষ কলকাতায় এসে কিছু খারাপ লোকের পাল্লায় পড়ে একটা খুনের মামলায় জড়িয়ে পড়ে। সেই খুনিদের সর্দার হলো রতনলালের এক ভাগ্নে। তারা আমাকে হুমকি দিয়েছিল যে অবিনাশ বাবুর সেই রক্তমুখী মণিটা দিলে তারা অনিমেষকে ছেড়ে দেবে আর পুলিশের কাছে মিথ্যে সাক্ষীও দেবে না। আমি নিরুপায় হয়ে বিমলের সাহায্য চাই। বিমল দেনার দায়ে ডুবে থাকায় ভেবেছিল এই সুযোগে সেও কিছু টাকা কামাবে। বিমলই রতনলালের কাছ থেকে নকল পাথরটা আনিয়ে দিয়েছিল। আমি ওকে থামিয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু হরেনবাবু, উনি কি দোষ করলেন? মায়া ডুকরে কেঁদে উঠে বলল, হরেন জ্যাঠা সব দেখে ফেলেছিলেন। তিনি আমাকে বাঁচাতে চেয়েছিলেন। তিনি একা ওই গুন্ডাদের আস্তানায় গিয়েছেন পাথরটা ফেরত আনতে। তারপর থেকে তিনি আর ফেরেননি। আমি তাকে বারবার বারণ করেছিলাম, কিন্তু তিনি কথা শোনেননি। ও জানলার বাইরে অন্ধকারের দিকে তাকালো। তার চোখে এখন আগুনের শিখা। সে যেন কিছুর একটা বিপদের আভাস পেয়েছে। এমন সময় ব্যোমকেশ পকেট থেকে তার রিভলভারটা বার করে এনে একবার দেখে পকেটে চালান করে দিল। আমি বুঝলাম আজ রাতে বীভৎস কিছু ঘটতে পারে। আজকের রাতে কলকাতার আকাশ যেন বেশি কালো, যেন জমাট বাঁধা কালির সমুদ্র। আসলে আগের দিনের মেঘ আকাশে এখনো পরিষ্কার হয়নি। তার জন্য আকাশে চাঁদ এবং তারা কিছুরই দেখা মিলছে না। আমাদের আগের থেকে ঠিক করা ছিল আমি আর ভায়া রাত 12টার সময় বেরাবো। অবিনাশবাবুর বাড়ির পেছনের দরজা দিয়ে ব্যোমকেশ আর আমি নিঃশব্দে বেরিয়ে এলাম। মায়া আমাদের আগেই বেরিয়ে গিয়েছিল, কারণ অপহরণকারীদের শর্ত অনুযায়ী তাকে একাই মণি নিয়ে শ্মশানঘাটে যেতে বলা হয়েছে। তবে সে জানে না তার ঠিক কয়েক কদম পেছনেই ছায়ার মতো আমরা অনুসরণ করছি। আসলে আমরা আন্দাজ করেছিলাম মেয়েটির বিপদ ঘটতে পারে, তাই
আমরা তার অজান্তেই পিছু নিচ্ছিলাম। ব্যোমকেশের হাতে কোনো টর্চ নেই। সে অন্ধকারের মধ্যে বিড়ালের মতো নিঃশব্দে পথ চলতে পারে। আমরা গঙ্গার ধারে সেই প্রাচীন শ্মশানঘাটের কাছাকাছি পৌঁছলাম। দূরে আধপোড়া কাঠের চিতার ক্ষীণ আলোয় একটা ধোঁয়াটে পরিবেশ তৈরি হয়েছে। বাতাসের সাথে পোড়া মাংসের আর ভিজে কাঠের এক অদ্ভুত কোটো গন্ধ নাকে আসছে। হঠাৎ আমরা আড়ালে দাঁড়িয়ে পড়লাম। শ্মশানের এক কোণে একটা ভাঙা শিব মন্দিরের সামনে মায়া দাঁড়িয়ে আছে। তার হাতে সেই ছোট মখমলের বাক্স, যার ভেতরে সেই রক্তমুখী মণি বা পদ্মরাগ মণি। এমন সময় ভায়া আমার উদ্দেশ্যে ফিসফিস করে বলল, মুখে কোনো শব্দ করো না, 3টে লোক এই দিকে এগিয়ে আসছে। আমি আছি, ভয় পেও না, চুপচাপ বসো। আমি দেখলাম অন্ধকারের আড়াল থেকে বেরিয়ে এলো 3টে ছায়া মূর্তি। তাদের মধ্যে একজনকে আমি চিনতে পারলাম, সেই জহুরি রতনলালের সেই সহকারী, যাকে আমরা গলির মোড়ে দেখেছিলাম। তার হাতে একটা ধারালো ছোরা চিকচিক করছে। লোকটার গলার স্বর ভাঙা এবং কর্কশ। সে রাগে গজগজ করতে করতে বলে উঠল, এনেছিস? মায়া কাঁপা কাঁপা গলায় উত্তর দিল, আমার ভাই কোথায়? আগে ওকে ছেড়ে দাও, তারপর আমি মণি দেব। লোকটা কুৎসিতভাবে হাসল। তারপর তার উদ্দেশ্যে বলল, আগে মণিটা দে। তোর ভাই পাশের অন্ধকার কুঠুরিতে হাত পা বাঁধা অবস্থায় আছে। মণি পেলেই আমরা ওকে ছেড়ে দেব। মায়া হাত বাড়ালো বাক্সটা দেওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে ব্যোমকেশ আমার কানে কানে বলল, ভায়া, তুমি বাঁ দিক দিয়ে ওই মন্দিরের পেছনের দরজাটার দিকে এগিয়ে যাও। আমি এদের দেখে নিচ্ছি। মনে রাখবে, লোকগুলোর কাছে আগ্নেয়াস্ত্র থাকতে পারে। আমি পা টিপে টিপে এগিয়ে গেলাম। ঠিক যখন মায়া মণিটা হস্তান্তরের উপক্রম করছে, তখনই অন্ধকারের বুক ছিঁড়ে ব্যোমকেশের বজ্রগম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, দাঁড়াও মায়া, মণিটা ওদের দিও না। মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে গেল। লোকগুলো চমকে উঠে চারিদিকে তাকাতে লাগলো। ভায়া ধীর পায়ে অন্ধকারের আড়াল থেকে বেরিয়ে এলো, তার হাতে তার রিভলভারটা উঁচিয়ে ধরা। তোদের এই শয়তানির খেলা এবার শেষ। রতনলাল তোদের পাঠিয়েছিল ঠিকই, কিন্তু সে জানতো না যে আমি শুরু থেকে এই দাবার চালগুলো লক্ষ্য করছি, আর শেষ চালে কিস্তি মাত করা আমার অভ্যাস। কিন্তু চমকের তখনও বাকি ছিল। মন্দিরের আড়াল থেকে বেরিয়ে এলো আর একজন। তার পরনে রেইনকোট, মুখটা ঢাকা। বুঝতে দেরি হলো না যে সে বিমলবাবু। বিমলবাবু এগিয়ে এসে অট্টহাসি হাসল। ব্যোমকেশ বাবু, আপনি বুদ্ধিমান হতে পারেন, কিন্তু বিমলও কাঁচা খেলোয়াড় নয়। এই মণিটা আমার চাই। আমার দেনা মেটানোর জন্য এই একটাই রাস্তা ছিল, আর মায়ার ওই বোকা ভাইটাকে টোপ হিসেবে ব্যবহার করা আমারই বুদ্ধি ছিল। মায়া আর্তনাদ করে উঠল, বিমলদা, তুমি এমন কাজ করতে পারলে? আমি তো তোমাকে সব থেকে বেশি বিশ্বাস করেছিলাম। এমন সময় বিমলবাবু তার পকেট থেকে একটা রিভলভার বের করে মায়ার দিকে তাক করলেন। আমরা বুঝতে পারলাম যে কোনো সময় একটা বিপদ ঘটে যেতে পারে। বিমল একটু ক্রুদ্ধ হাসি হেসে বলে উঠল, বিশ্বাস আর টাকা, এই দুটোর মধ্যে আমি টাকাকে বেছে নিই মায়া। এবার চুপচাপ বাক্সটা এদিকে দাও, চুপচাপ দাও। বিমলবাবু, আপনি একটা ভুল করেছেন। আপনি যাদের ওপর ভরসা করে এখানে এসেছেন তারা আপনার আপন লোক নয়। রতনলালের এই গুন্ডারা আপনাকে মেরে মণিটা নিয়ে চম্পট দেবে, এটাই তাদের পরিকল্পনা। বিমলবাবু থমকে গেলেন। গুন্ডাদের দিকে তাকাতেই তাদের মুখে এক রহস্যময় হাসি ফুটল। ঠিক সেই মুহূর্তে মন্দিরের ভেতরে সেই কুঠুরি থেকে একটা গোঙানির শব্দ পাওয়া গেল। ব্যোমকেশ চিৎকার করে আমার উদ্দেশ্যে বলল, কুঠুরিটা খোল। আমি লাথি মেরে কুঠুরির পুরনো দরজাটা ভেঙে ভেতরে ঢুকলাম। টর্চের আলো ফেলতেই শিউরে উঠলাম। ভেতরে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে হরেনবাবু। তার মাথায় রক্তের দাগ।
তার পাশেই মায়ার সেই নিরপরাধ ভাই অনিমেষ। তাদের দুজনেরই হাত পা বাঁধা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। বিমলবাবু দিশেহারা হয়ে গুলি চালাতে যাবেন, এমন সময় ব্যোমকেশের রিভলভার গর্জে উঠল। বিমলবাবুর হাতের রিভলভারটা ছিটকে দূরে পড়ে গেল। ব্যোমকেশের লক্ষ্য অব্যর্থ। গুন্ডারা পালাবার চেষ্টা করল, কিন্তু তারা জানতো না যে পুলিশ আগে থেকেই গঙ্গার ঘাটে ওত পেতে বসেছিল। ব্যোমকেশ আগে থেকে ইশারায় ইন্সপেক্টর রাঠোরকে তার দলবল নিয়ে চারিদিক থেকে ঘিরে ফেলতে বলেছিল। শ্মশান ঘাটের সেই নিস্তব্ধতার মধ্যেও পুলিশের গাড়ির সাইরেনের শব্দে চারিদিক খান খান হয়ে গেল। বিমলবাবু আর রতনলালের গুন্ডাদের হাতকড়া পরানো হলো। মায়া তার ভাইকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। ভায়া হরেনবাবুর কাছে গিয়ে বসল, তার বাঁধন খুলে দিয়ে বলল, হরেনবাবু, আপনি যা করেছেন তার জন্য সাহসের দরকার। আপনি একাই মণিটা বাঁচাতে চেয়েছিলেন বলেই এরা আপনাকে আটকে রেখেছিল। অবিনাশবাবু আপনাকে ভুল বুঝেছিলেন, আমি তার ভুল ভেঙে দেব। হরেনবাবু দুর্বল গলায় বললেন, মণিটা কোথায়? ব্যোমকেশ মায়ার হাত থেকে বাক্সটা নিয়ে খুলল এবং পুলিশের লোক তাতে আলো ফেলতেই এক উজ্জ্বল আলোয় রক্তমুখী মণিটা এক অদ্ভুত অপার্থিব লাল আভায় জ্বলে উঠল। মনে হলো যেন সত্যিই এক ফোঁটা তাজা রক্ত জমাট বেঁধে আছে। ও মণিটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, এই সামান্য একটা পাথরের টুকরোর জন্য মানুষ কত নিচে নামতে পারে, অথচ এই পাথরটাই পারে একটা সাজানো সংসার ভেঙে গুঁড়িয়ে দিতে। আমরা যখন শ্মশান ঘাট ছেড়ে ফিরে আসছি, তখন ভোরের প্রথম আলো গঙ্গার বুকে রূপলি আভা ছড়াচ্ছে। কিন্তু আমার মনে একটা খটকা তখনও রয়ে গেছে। মায়া কি সত্যিই নির্দোষ? সে কি জানতো না বিমলবাবু তাকে ব্যবহার করেছেন? আমি ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, ব্যোমকেশ, মায়ার সেই আঙুলের দাগ আর রাসায়নিকের কথা কি বলছিলে? ব্যোমকেশ হাসল, তারপরে বলল, সেটাই আসল রহস্য। এই গল্পের জবনিকা এখনো পড়েনি। কাল সকালে অবিনাশবাবু ড্রয়িং রুমে সবটা পরিষ্কার হবে। তখন দেখবে সত্য যতটা সহজ মনে হয় আসলে ততটা ঠিক নয়। অবিনাশবাবুর সেই বিশাল বাড়িটায় আজ সকালে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে। তার কারণ আসল সত্যটা ধরা পড়েছে, এবং সত্য যে সর্বদাই হৃদয় বিদারক হয় তা আর বলে দিতে হয় না। বাড়ির ড্রয়িং রুমে এখন সবাই উপস্থিত। আসলে ভাইয়াই সবাইকে এখানে জড়ো হতে বলেছেন, আসল রহস্য সবার সামনে তুলে ধরার জন্য। অবিনাশবাবু ভেঙে পড়েছেন, তার ভাগ্নে বিমল এখন পুলিশের হেফাজতে। মায়া এক কোণে মাথা নিচু করে বসে আছে, তার ভাই অনিমেষ পাশে বসা। হরেনবাবুর মাথায় ব্যান্ডেজ, তিনি ক্লান্ত চোখে ভায়ার দিকে তাকিয়ে আছেন। ও তার চিরচেনা ভঙ্গিতে আরামকেদারায় হেলান দিয়ে বসে একটা সিগারেট ধরালো, তারপর ধোঁয়া ছেড়ে বলতে শুরু করলো, রহস্য যখন কুয়াশার মতো ঘনীভূত হয় তখন মানুষ সাধারণত সামনের দেওয়ালটাই দেখে, কিন্তু দেওয়ালের পেছনের কারিগরকে দেখতে পায় না। অবিনাশবাবু, আপনার মণি চুরি হয়েছে এটা সত্য, কিন্তু সেই চুরির পেছনে কেবল লোভ নয়, এক গভীর ষড়যন্ত্র আর অদ্ভুত এক ত্যাগের গল্প মিশে আছে। ও মায়ার দিকে একবার তীক্ষ্ণ চোখে তাকালো। সেটা দেখে মায়া শিউরে উঠল খানিকটা। গল্পের শুরুটা বিমলবাবুকে দিয়ে হলেও আসল চাবিকাঠি ছিল মায়ার হাতে। মায়া, তুমি বলেছিলে যে তুমি রাত 10টায় ঘুমিয়ে পড়েছিলে, কিন্তু তোমার ঘরের টেবিলের নিচে আমি যে কাঁচের সূক্ষ্ম গুঁড়ো আর নীল সুতোর টুকরো পেয়েছিলাম তা কিন্তু বলছে অন্য কথা। ওই নীল সুতোটা তোমার সেই বিশেষ শাড়ির, যেটা তুমি কাল রাতে পড়েছিলে। কি তাই তো? আমি কিছু ভুল বলছি না তো? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু ব্যোমকেশ, বিমল তো নিজেই স্বীকার করেছে সে মণিটা হাতাতে চেয়েছিল। বিমল মণিটা হাতাতে চেয়েছিল ঠিকই, কিন্তু সে সিন্দুক খুলতে পারেনি। সিন্দুক খোলার জন্য যে স্থিরতা আর একাগ্রতা দরকার তা সেই রাতে মদ্যপ বিমলের ছিল না। আসল মণিটা সিন্দুক থেকে সরিয়ে সেখানে নকল পাথরটা রেখেছিল মায়া নিজে।
বিমল তাকে সাহায্য করেছিল রতনলালের কাছ থেকে নকল পাথরটা আনিয়ে দিয়ে। কিন্তু বিমল জানতো না মায়া তার চেয়েও এক ধাপ এগিয়ে। ব্যোমকেশের কথা শুনে সবাই তখন স্তম্ভিত। অবিনাশবাবু অস্ফুট স্বরে বললেন, মায়া? আমার আমার মায়া চুরি করেছে? ব্যোমকেশ শান্ত গলায় বলতে লাগলো, হ্যাঁ, কিন্তু সে চোর নয়, সে একজন নিরুপায় বোন। মায়া যখন জানতে পারলো তার ভাইকে বাঁচাতে হলে মণিটা দিতেই হবে, সে বিমলের সাহায্য নিল। কিন্তু মায়া বুদ্ধিমতী, সে জানতো বিমলকে বিশ্বাস করা যায় না। তাই সে বিমলকে নকল পাথরটা দিয়ে বলেছিল এটা আসল, যাতে বিমল ওটা নিয়ে অপহরণকারীদের দেয়। আর আসল মণিটা সেটা সে সরিয়ে ফেলেছিল অন্য এক জায়গায়। কোথায়? আমি রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করলাম। ও পকেট থেকে সেই মোটা বইটা বের করল, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। বইয়ের ভেতরে পাতা কেটে যে গর্তটা করা হয়েছিল সেখানে মণিটা ছিল না, ওটা ছিল একটা আড়াল মাত্র। আসল মণিটা মায়া লুকিয়েছিল অবিনাশবাবুর সেই পুজোর ঘরে, শ্রীকৃষ্ণের মূর্তির পেছনের মাটির তলায়। মায়া জানত পুলিশ বা চোর কেউই ওই পবিত্র জায়গায় তল্লাশি চালাবে না। মায়া কান্নায় ভেঙে পড়ল। আমাকে ক্ষমা করে দিন মামা বাবু, আমি শুধু অনিমেষকে বাঁচাতে চেয়েছিলাম। বিমলদা বলেছিল মণিটা দিলে ভাই বেঁচে যাবে, কিন্তু আমি জানতাম না যে বিমলদা মণিটা পেলে নিজেই পালিয়ে যাবে, তাই আমি ওটা সরিয়েছিলাম। কিন্তু আমি জানতাম বিমলদা মণিটা পেলে নিজেই পালিয়ে যাবে, তাই আমি ওটা সরিয়ে দিয়েছিলাম। আর হরেনবাবু তিনি সবটা ধরে ফেলেছেন। তিনি যখন দেখলেন মায়া বিমলের সাথে চুপি চুপি কথা বলছে, তিনি মায়াকে বাঁচাতে নিজেই অপহরণকারীদের আস্তানায় চলে যান। তিনি চেয়েছিলেন বিমলের মুখোশ খুলে দিতে, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি ধরা পড়ে যান। ব্যোমকেশ উঠে দাঁড়ালো, মায়ার সামনে গিয়ে ধীর গলায় বলল, তোমার আঙুলের সেই কালচে দাগ মায়া, ওটা মনি পাল্টানোর সময় অ্যাসিডিক রিয়াকশন হয়েছিল। তুমি অপরাধী নও, কারণ তোমার উদ্দেশ্য ছিল জীবন বাঁচানো, কিন্তু আইন আর সত্য বড় কঠিন। ব্যোমকেশ অবিনাশবাবুর হাতে আসল রক্তমুখী মণিটা তুলে দিল। পাথরটা ভোরের আলোয় যেন লাল আগুনের পিণ্ডের মতো জ্বলছে। অবিনাশবাবু মণিটা হাতে নিয়ে দীর্ঘক্ষণ চুপ করে রইলেন। তারপর মায়ার মাথায় হাত রেখে বললেন, ব্যোমকেশবাবু, যে পাথর নিজের পরিবারের মানুষের মনে অবিশ্বাস আর ভয় আনে, সেই পাথরের চেয়ে আমার মায়াই বড়। আমি পুলিশকে বলবো মণি চুরি হয়নি, আমি নিজেই ওটা সারাতে দিয়েছিলাম। ভায়া হাসল। তার কাজ শেষ। সে জানলার বাইরে তাকালো। কুয়াশা কেটে গেছে, রোদ উঠেছে কলকাতায়। আমরা সেই মুহূর্তে বেরিয়ে এলাম সেই বাড়ি থেকে। রাস্তায় বেরিয়ে এসে ভায়া আমার উদ্দেশ্যে বলল, বুঝলে ভায়া, এই কয়েকদিন আমাদের পুঁটিরামের হাতের চা এবং অত্যন্ত সুস্বাদু রান্না খাওয়ার জন্য মনটা কেমন যেন আনচান আনচান করছে। ট্যাক্সিটা কি বুঝলে, তাড়াতাড়ি বাড়ি গিয়ে একটু কচি পাঁঠার মাংসের ঝোল এবং গরম গরম ধোঁয়া ওঠা ভাত না খাওয়া অবধি মনটা শান্তি হচ্ছে না। তার বলতে আমিও তো সেটার অপেক্ষাই করছি। যাক বাবা, এবারের মতো কেসটা ভালোই ভালোই মিটল। ব্যোমকেশ তখন রাস্তায় হাঁটতে হাঁটতে পকেট থেকে বের করে আনলো একটা সিগারেট। তারপর খস শব্দ করে দেশলাই জ্বালিয়ে সেটা ধরিয়ে নিল এবং একটা দীর্ঘ সুখটান দিয়ে বলে উঠল, বুঝলে ভায়া, সত্যের অনেক রূপ থাকে। কখনো তা মনির মতো উজ্জ্বল, কখনো চিতার আগুনের মতো ভয়ঙ্কর। আজ আমরা এক অদ্ভুত সত্যের মুখোমুখি হলাম, যা হয়তো আমি কোনোদিন ভুলব না। মণিটা কিন্তু সত্যিই সুন্দর ছিল, তবে মানুষের প্রাণের চেয়ে দামি নয়। আর হরেনবাবুর ভাগ্য বেশ ভালো যে অপরাধীরা ওনার কোনো ক্ষতি করেন। এই সমস্ত ক্ষেত্রে অপরাধীরা তাকে খুন অব্দি করেও ফেলতে পারত। এই কেসটা মিটে যাওয়ার পরপরই একদিন হঠাৎ করেই অবিনাশবাবু আমাদের বাড়িতে এলেন। ভদ্রলোক ওনার সাথে একটা সাদা খাম এনেছিলেন, আর সেটাই ছিল বেশ মোটা অঙ্কের টাকা। আসলে সত্যান্বেষীর সত্য অনুসন্ধানের পারিশ্রমিক এটা। আসলে
ওই কেসটা সলভ করে যে আনন্দ পেয়েছে তার সামনে এই টাকার অঙ্ক তুচ্ছ। এমন মাথা খাটানোর কেস খুব কমই পাওয়া যায় আজকাল। আর এই কেসটার গল্প আমি নিজের লেখায় নতুনভাবে সাজিয়ে তুলব, আর পাঠককুলের কাছে যখন লেখাটি পৌঁছবে তখন তারাও এই সত্যান্বেষণের আসল স্বাদ আস্বাদন করতে পারবে আমার বিশ্বাস। তবে এখন যে মোটা অঙ্কের টাকা ভায়া পেয়েছে তাতে যে তার 3-4 মাস শুয়ে বসে কেটে যাবে তার বলতে হয় না। সব রহস্যের সমাধান হয় না, কিছু রহস্য বেঁচে থাকে পরবর্তী গল্পের জন্য। আজকের মতো ব্যোমকেশ বিদায় নিল, কিন্তু শহরের অন্ধকার জানে এই শেষ নয়, কারণ যেখানে রহস্য আছে সেখানে ফিরে আসবেই সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর তার সঙ্গে হাইপ দিতে ভুলবেন না। এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই রকমই আরও রহস্য রোমাঞ্চ গল্প শুনতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি আমরা আবার ফিরছি নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর আরও এই রকম রোমহর্ষক সহস্য গল্প শুনতে এই মুহূর্তে আপনাদের মোবাইল স্ক্রিনে আসা ডান দিকে এবং বাম দিকের দুটোর মধ্যে আপনার ইচ্ছে মতন যে কোনো একটায় ক্লিক করুন।